আপনি আপনার প্রিয় নারীর সাথে সংসার শুরু করতে পারেন, আমি অনুমতি দিলাম। তাও আমায় তালাক দিবেন না মেহরুব ভাই? তালাকের কথা শুনে মেহেরুবের বুক ধুক করে ওঠে। কি বলছে এই মেয়ে? দীর্ঘশ্বাস ফেলে নুরির গাল মুছে দিয়ে বলে, তোর মনে হয় আমি তোকে তালাক দেব? তোর মনে হয় আমি এমন পুরুষ যে হারাম নারীর প্রতি অনুভূতি রাখবো? নুরি এবার শব্দ করে কেঁদে ফেলে। এত বছর ধরে তার ছোট্ট মনে জমে থাকা অভিমান যেন কান্না হয়ে গলে পড়ছে। এত কষ্ট করার পরও সে নিজেকে সামলাতে পারছে না। নুরি নিজেই 2 হাত দিয়ে মেহেরুবের থেকে মুখ সরিয়ে নেয়, মাথা নিচু করে ফুপিয়ে ওঠে। আমার কাছে আপনি শ্রেষ্ঠ একজন পুরুষ, কিন্তু আপনার ব্যবহার তো আমায় তো বলে না, আপনার আচরণ তো বলে আপনি অন্য কাউকে চান, আমায় নন। মেহেরুব মুচকি হেসে নুরির থুতনি ধরে নিজের দিকে ফেরায়, গভীর চোখে চেয়ে বলে, আবার বিয়ে করবি আমায়? কবুল পড়বি আরেকবার আমার নামে? নুরি বিস্ময়ে তাকিয়ে থাকে, ঠোঁট কাঁপছে, চোখের জল শুকিয়ে আসছে, কাঁপা কাঁপা গলায় বলে, আপনি তো করবেন না। মেহেরুব হাসে। আমি যদি বলি আজই তোর নামে আবার কবুল পড়বো, তুই রাজি থাকবি? নুরি নিষ্পলক তাকিয়ে থাকে, কয়েক মুহূর্ত পর অস্ফুট স্বরে ফিসফিস করে, মজা করছেন? মিথ্যা আশ্বাস দিচ্ছেন? মেহেরুব নুরির হাত ধরে টান দেয়। চল তাহলে বাড়ির সবার সামনে গিয়ে বলি। নুরি চমকে যায়, লজ্জায় তড়িঘড়ি করে মেহেরুবের হাত আঁকড়ে ধরে বসিয়ে দেয়। ছি ছি, কি করছেন? এসব লাগবে না। মেহেরুব হাসে, আবার চেয়ারে বসে, হাত বাড়িয়ে নুরির গাল টেনে আদুরে গলায় বলে, ওরে আমার টুনির মারে, এত লজ্জা তুই কোথায় পাস রে? নুরি লজ্জায় গুটিয়ে যায়। এই পুরুষের সামনে ভালোবাসাতে এসে শেষ হয়ে যায়, তাহলে বাকি জীবন কি করবে? লজ্জা পেতে পেতে কি মরে যাবে? নুরি হাত কসলাতে কসলাতে বলে, কি যে বলেন না মেহরুব ভাই। মেহেরুব মুচকি হেসে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে, অতঃপর নুরির গালে আলতো টুকা মেরে তারপর বলে, টুনির মা, তোর টুনির বাপ হব আমি, তাই অন্তত ভাই বলাটা বাদ দে। নুরি শিউরে ওঠে, পা থেকে মাথা পর্যন্ত কাঁপছে, লজ্জায় কান গরম, মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, হাসি পাচ্ছে, কিন্তু হাসতেও পারছে না, কাজে মাঝে হয়ে বলে, এসব বলবেন না, কেমন লাগে? মেহেরুব হেসে নুরির গালে ঠক করে টোকা মারে। লজ্জা পেতে পেতে হার্ট অ্যাটাক করে নিস না। তুই যদি অ্যাটাক করিস তাহলে আমার টুনির বাপ হওয়া আর হবে না। নুরির মনে হচ্ছে সত্যি সে লজ্জায় মরে যাবে। নির্বাচনের দিন, অতঃপর আজ সেই কাঙ্ক্ষিত দিন, নির্বাচনের দিন। সকাল থেকে এহসান এবং তার লোকজন ব্যস্ত সময় কাটাচ্ছে। নির্বাচন মানেই উত্তেজনা, দায়িত্ব আর প্রতিদ্বন্দ্বিতার মিশেল। সুবেহ সাদিকের পর এহসান, তার বাপ ভাই সবাই বেরিয়ে পড়েছেন তার দলবল নিয়ে। একের পর এক ভোট কেন্দ্র পরিদর্শন করছে সে, নিশ্চিত করছে সবকিছু যেন ঠিকঠাক থাকে। তার সাথে রয়েছে বিশ্বস্ত সহকর্মী, কর্মী ও সমর্থকরা। কেন্দ্রে পৌঁছেই সে পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে, তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়। ভোটার তালিকা ঠিকভাবে মিলিয়ে দেখবে, কোনো অনিয়ম দেখলেই সঙ্গে সঙ্গে জানাবে। বাইরে তার দলের কর্মীরা ব্যস্ত, কেউ ভোটারদের নামের স্লিপ দিচ্ছে, কেউ বৃদ্ধদের হাত ধরে কেন্দ্রে নিয়ে যাচ্ছে। ভোট যেন নির্ভয়ে দিতে পারে সবাই, সে ব্যবস্থা করছে তারা। এহসান তার লোকজনকে বারবার সতর্ক করছে, কাউকে যেন ভয় দেখানো না হয়, কোনো বিশৃঙ্খলা চাই না। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথেও সে কথা বলে, যেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। সাংবাদিকরা যখন ছবি তুলতে আসে, সে আত্মবিশ্বাসী হাসি দিয়ে বলে, আমরা স্বচ্ছ ও অবাধ নির্বাচনের জন্য কাজ করছি। আমাদের লক্ষ্য মানুষের সেবা করা। সমস্ত দিন জুড়ে কেন্দ্র থেকে কেন্দ্রে ছুটে বেড়াচ্ছে এহসান ও তার দল। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা তা নজরে রাখছে। চারদিকে শুধু একটাই আলোচনা, এই নির্বাচন কার বিজয়ের দ্বার খুলে দেবে। এদিকে বাড়িতে এহসানের পরিবার উৎকণ্ঠায় ডুবে আছে। সালাতুল হাজত পড়ছে একের পর এক, আল্লাহর দরবারে মোনাজাত করছে, হে আল্লাহ, আমাদের এহসানকে বিজয় দাও। তবে মেহিনুর এই দুয়ার মাঝে নেই। সে চায় না এহসান জয়ী হোক। সে জানে এহসানের ক্ষমতা বাড়লে তার আত্মতৃপ্তির আগুন আরও দাউ দাউ করে জ্বলবে, আরও ক্ষমতা লিপ্সু হবে, আরও ন্যায় অন্যায়ের সীমারেখা মুছে যাবে। মেহিনুর চায় না তার ভালোবাসার মানুষটি পাপের অন্ধকারে ডুবে থাকুক। সে চায় এহসান ফিরে আসুক, ক্ষমতার নেশা ভুলে একটা পবিত্র জীবন বেছে নিক। তার চোখে কান্না জমে, মনে হাজারো দোটানা। একদিকে স্বামী, অন্যদিকে সত্যের পথ। কোন পথে যাবে সে? এহসান কি বুঝতে পারবে? ক্ষমতা নয়, তার জন্য অপেক্ষা করছে ভালোবাসার এক নতুন সকাল। বিকেল 3টা, সূর্য তখনও পশ্চিম আকাশে ঝুলছে।
আলো নরম হতে শুরু করেছে। এহসান নির্বায় এগিয়ে আসে ভোট কেন্দ্রের দিকে। ভোট প্রায় শেষের পথে, হাতে গোনা দু একজন ভোটার বাকি। কেন্দ্রের কর্মীরা ক্লান্ত, চারপাশ নির্জন হয়ে এসেছে। এহসান সঙ্গে এনেছে শুধু হাসিবকে। তার অন্য সব কর্মী ছড়িয়ে রয়েছে অন্য কেন্দ্রে পাহারায়। সে জানে রাকিব কিছু একটা করবেই, এখন যে কোনো মুহূর্তে আঘাত আসতে পারে। তবু সে এসেছে অন্য প্রান্তে। কেন্দ্রের সামনের দালানে বসে আছে ওত পেতে এরিক। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুযোগ এসেছে। তার হাতে ধরা স্নাইপার রাইফেল স্ট্যান্ডে সেট করা। এক হাতে রাইফেলের ট্রিগার স্পর্শ করছে, অন্য হাতে একটা ছোট্ট রিমোট। সে রিমোটের লাল বোতামের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে বিকৃত হাসি ফুটে ওঠে। তার ব্রাউন চোখ দুটো ক্রোধে জ্বলছে। একটি চাপ আর এক মুহূর্তে ধ্বংস। এরিক চোখ বন্ধ করে রিমোটের বোতামে চাপ দেয়। ঠাস, একটা তীব্র শব্দ, মাটিতে কেঁপে ওঠে। বিস্ফোরণ। এহসান আর হাসিব স্থির হয়ে যায়। তারা তখন ভোট কেন্দ্রের একপাশে দাঁড়িয়ে অন্য একটা বিষয় নিয়ে কথা বলছিল, তাই প্রাণে বেঁচে যায়। কিন্তু কেন্দ্রের ভেতরে থাকা মানুষগুলো, রক্ত, ধ্বংস আর মানুষের চিৎকার। চারদিকে মানুষের চিৎকার, কান্না, হাহাকার। পোড়া মাংসের গন্ধ বাতাসে মিশে গেছে। এহসানের চোখ ছুটে যায় সামনে। সেখানে একটা দুঃস্বপ্নের দৃশ্য। চারপাশে ছিন্ন ভিন্ন লাশ। কেউ হাত হারিয়েছে, কেউ পা। এইমাত্র যারা ছিল, কথা বলছিল, ভোট দিচ্ছিল, তারা কেউ নেই। এহসান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। শরীর শক্ত হয়ে আসে। রাগ, যন্ত্রণার হতাশা মিশে এক ধরনের শূন্যতা তৈরি হয় বুকের ভিতর। কিভাবে এটা হলো এত নিরাপত্তার মাঝে? এই কয়েক মুহূর্ত আগেও তো সব ঠিক ছিল। এটাই তো ভয় পেয়েছিল সে। এটাই হলো। সে থমকে এসব দেখছে। বোমা অত তীব্র না হওয়ায় আশেপাশে অত ক্ষতি হয়নি। কেন্দ্রের দালান ঠিকই দাঁড়িয়ে আছে, কিন্তু উঠোনে থাকা মানুষগুলো, তারা সবাই উড়ে গেছে। হাসিব তাকিয়ে আছে নির্বাক চোখে। তার মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না। এহসান সামনে পা ফেলে ধীরে ধীরে এগিয়ে যায় ধ্বংসস্তূপের দিকে। তার চোখে একটা প্রতিজ্ঞা চলছে, এই রক্তের প্রতিশোধ সে নেবেই। তখনই বিকট শব্দে বাতাস কেঁপে ওঠে। গুলির শব্দ। ক্ষিপ্র গতিতে ছুটে আসা ধাতব বিস্ফোরণটা এহসানের বুক ভেদ করে যায়। তার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে, নাক মুখ কুঁচকে ওঠে তীব্র যন্ত্রণায়। বুকের বাম পাশে হাত চলে যায় আপনা আপনি, যেন গুলিটা হাত দিয়ে ঠেকিয়ে রাখতে চায়, কিন্তু কিছুই থামানো যায় না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফুসফুসের ভেতর কোথাও একটা ছিঁড়ে গেছে যেন। বুকের গভীর থেকে আসা এক অনাহত যন্ত্রণা তাকে নুয়ে ফেলতে চায়। সে দাঁতে দাঁত চেপে রাখে, কিন্তু ব্যথার তীব্রতায় শরীর আর সায় দিচ্ছে না। ধপ! পা টলতে থাকে। শরীরের ভার ধরে রাখতে পারে না। সে পড়ে যেতে থাকে মাটির দিকে। ভাইজান! এক চিৎকার করে দৌড়ে আসে হাসিব। দৃশ্যটা তার চোখের সামনে ধোঁয়ার মতো দুলতে থাকে। এহসানের সাদা পোশাক লাল হয়ে গেছে, তাজা রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। হাসিব ছুটে এসে তার ভাইয়ের শরীর ধরে ফেলে, যেন কোনোভাবেই মাটিতে লুটিয়ে পড়তে দেবে না। কিন্তু আরও একটা গুলি, শব্দটা যেন পুরো বিশ্বটাকে স্তব্ধ করে দেয়। এহসানের বাহুতে এসে বিঁধে তীক্ষ্ণ ধাতব টুকরো। সে আর ধরে রাখতে পারে না নিজেকে, লুটিয়ে পড়ে মাটিতে। অসহায় হাতে একদলা মাটি আঁকড়ে ধরে এহসান। আঙুলগুলো রক্তে মাখামাখি হয়ে যায়। সে কাঁপছে, তবুও কিছু বলার চেষ্টা করছে। বুকের নিচ থেকে উঠে আসা কষ্টগুলো গলায় এসে আটকে যাচ্ছে। সে চেষ্টা করছে কালেমা পড়তে, কিন্তু কিছুতেই পারে না। গলা দিয়ে শুধু একটা চাপা শব্দ বের হয়, আর সাথে একগাল রক্ত। রক্তের সাথে যেন সবকিছু বেরিয়ে আসছে। বেঁচে থাকার আকুতি, আপনজনের মুখ, হারিয়ে যাওয়া শৈশবের দিন, প্রাণীর মানুষদের হাসি মাখা মুখ, সব একসাথে মিলেমিশে যাচ্ছে রক্তের গাঢ় লাল স্রোতের সাথে। এহসান তীব্রভাবে চোখের পাতা ফেলে। মাটির সাথে আরো শক্ত করে আঁকড়ে ধরে হাত। এতক্ষণ ধরে জীবনটা যে ধরে রেখেছিল, এখন যেন সেটা হাত ফসকে যাচ্ছে। হাসিবের চোখ ফেটে কান্না বেরিয়ে আসছে। ভাইজান! এহসানের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। সে চেষ্টা করছে কালেমা পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, বরং একগাল রক্ত উঠে আসে মুখ দিয়ে। তার সামনে যেন আজরাইল দাঁড়িয়ে আছেন। চোখের সামনে ভেসে ওঠে এক মায়াবী মুখ, স্নিগ্ধ কোমল, আশ্রয়দায়ী, মেহিনুর। তার কানে বেজে ওঠে সেই ভয়ঙ্কর আয়াত, আজ তোমরা সজোরে আর্তনাদ করো না, নিশ্চয়ই তোমরা আমার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে না। আল মুমিনুর। সে ভয়ে আবার চেষ্টা করে, লা ইলাহা ইল্লাল্লাহ। না, গলা দিয়ে আর কালেমা বের হয় না, বের হয় রক্ত। হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে।
যেন শেষবারের মতো কিছু বলতে পারে, কিন্তু পারে না। তার চারপাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। একটি দীর্ঘশ্বাসের সাথে এহসানের শরীর নিথর হয়ে যায়, হয়তো চলে যেতে নেই দুনিয়া ছেড়ে। না ভাইজান, আমি পাপিষ্ঠ পুরুষের জন্য কাঁদছি না। মেহিনুর থেমে যায়, গলার মধ্যে যেন শব্দগুলো আটকে গেছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। তবুও সে শক্ত করে মেহেরুবের হাত চেপে ধরে ফিসফিস করে বলে, আমার ভয় করছে, নিজের অস্তিত্ব হারানোর ভয়। ওই পাপিষ্ঠ মানুষই তো আমার অস্তিত্ব। এটুকু বলে মেহেনুর ঢোক গিলে কান্নায় ভেঙে পড়ে। নুরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎই মেহেনুর নুরিকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে, আমার পাপিষ্ঠ পুরুষের যদি কিছু হয় আমি বাঁচব না, আমি চিরতরে নিঃশেষ হয়ে যাব, আমার অস্তিত্ব মুছে যাবে। সেই আমার সব, আমার প্রাণ, আমার আত্মা। মেহেরুব মেহিনুরকে এভাবে কাঁদতে দেখে শুধু এইটুকুই বলেছিল, তুই ওই পাপিষ্ঠ পুরুষের জন্য এমন অবস্থা করিস? ব্যাস। এই কথাটা যেন মেহিনুরের বুক চিরে বেরিয়ে এলো। এহসানকে হাসিপোতার লোকজন হাসপাতালে নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে পুলিশও এসে উপস্থিত হয়েছে। এহসান এখনও জীবিত, কিন্তু অবস্থা সংকটাপন্ন। তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এহসানের এমন অবস্থা শুনে মেহিনুরও, তার পরিবারের সবাই কিভাবে যে হাসপাতালে পৌঁছালেন তারা নিজেরাও জানে না। হাসপাতালে এসে এহসানের রক্তাক্ত শরীরের এক ঝলক দেখা মাত্রই মেহিনুরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে। কলিজাটা টুকরো টুকরো হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করলেও পারছে না। শহর জুড়ে এখন একটাই খবর, তালুকদার বাড়ির ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। ছোট তালুকদার বাড়িতেও খবর পৌঁছেছে। এশা ভাইজানের এমন অবস্থার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। মেহেরুব তাকে হাসপাতালে নিয়ে এসেছে, কারণ মেহেরাজ এখন হাসপাতালে আছে। যে হাসপাতালে সে কাজ করে সেখানে এহসানকে ভর্তি করা হয়েছে। হয়তো তিনিই এহসানের চিকিৎসা করছেন। মেহেরুব একা ঈশাকে নিয়ে যেতে পারছিল না, তাই নুরিকেও সঙ্গে এনেছে ঈশাকে সামলানোর জন্য। হাসপাতালে এসে মেহেরুব নিজের বোনের অবস্থা দেখে হতভম্ব। পাগলের মতো আচরণ করছে মেহিনুর। হয়তো এটাই পাপিষ্ঠ পুরুষদের ভালোবাসা। মেহিনুরের কলিজা ফাটানো কান্না শুনে মেহেরুব তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, দেখ কলিজা, এভাবে কাঁদিস না, তোর হাসি বেড়ে যাবে। তুই এভাবে কাঁদলে আমার কষ্ট হয়। মেহিনুর মেহেরুবের দিকে তাকিয়ে ঠোঁট কাঁপিয়ে ফুপিয়ে বলে, আমার কি হবে? ওনার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আমি শুধু ওনার বুকেই থাকতে চাই। কেন এমন হলো? মেহেরুব হাত বাড়িয়ে মেহিনুরের মাথা নিজের কাঁধে রাখে। চিন্তা করিস না, তোর পাপিষ্ঠ পুরুষ একদম ভালো থাকবে। মেহিনুর দীর্ঘ শ্বাস ফেলে এক কান্না চাপা গলায় বলে, ভেবেছিলাম এক সুন্দর সূচনা শুরু করব, কিন্তু তার আগেই আমায় বিষাদে ছুঁয়ে দিল। মেহেরুব ওর মাথায় হাত বুলিয়ে দেয় শুধু। কেবিনের বাইরে বসে আছে নিনিসা বেগম, এশা, এনাম, এমরান, আমেনা বেগম। মনিরুল সাহেব এক কোণে চুপচাপ বসে আছেন। এহসানের অপারেশন চলছে, সময় লাগবে, কারণ তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মেহেরাজ নিজেও সেখানে আছে, বড় বড় ডাক্তারদের সঙ্গে। নির্বাচন থামেনি, ভোট গণনা চলছে। সেখানে এহসানের লোকজন জয়নাল আর হাসিব উপস্থিত আছে। হাসিব হয়তো যাবে না, কিন্তু তার ভাইজান আজ মৃত্যুর মুখে, তাই কি আর না গিয়ে পারে? হাসপাতালের বাইরে মিডিয়া আর সাংবাদিকদের ভিড়। কমিশনার নিজে এসে পুলিশ মোতায়েন করেছেন, যাতে মিডিয়া তালুকদার বাড়ির নারীদের ক্যামেরার সামনে না এনে, কারণ তিনি জানেন এহসান এটা পছন্দ করবে না। মেহিনুরের ভেতরটি শেষ হয়ে যাচ্ছে, বারবার কানে বাজছে এহসানের সেই কথা, তোমায় আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। আচ্ছা, আর কেউ কি এই কথা বলবে? আর কেউ কি তাকে বেয়াদব নারী বলে ডাকবে না? তার পাপিষ্ঠ পুরুষের বুকে কি সে আর মাথা রাখতে পারবে না? এই ভাবনায় তার শ্বাস বন্ধ হয়ে আসছে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আপনাকে আমি পেয়েও চাইনি, আর যখন চাইলাম তখনই আপনি নেই। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ডাক্তাররা বেরিয়ে আসেন। এনাম, এমরান, মেহেরুব উঠে দাঁড়ায়। মনিরুল সাহেব এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, আমার ছেলের কি অবস্থা? সবচেয়ে সিনিয়র ডাক্তার গম্ভীর গলায় বলেন, বলতে পারছি না, অপারেশনের পর পালস এখন অনেক স্লো হয়ে গেছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হয়েছে, এবার আল্লাহ ভরসা। তিনি চলে যাওয়ার আগে বলেন, কেউ ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। এই কথা শুনে সবার বুক ধক করে ওঠে। মেহিনুরের যেন দুনিয়া থেকে হারিয়ে যাওয়ার উপক্রম। মেহেরাজ দ্রুত মেহিনুরের দিকে আসে। মেহিনুর পাগলের মতো ছুটে গিয়ে মেহেরাজের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলে, ভাইজান, ওনার কি হয়েছে? ঠিক আছেন তো? বলো না ভাইজান। মেহেরাজ বোঝে তার বোন এহসানকে ভালোবেসে ফেলেছে। সে মেহিনুরকে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হবে না, আল্লাহ আছেন, তিনি সহায় হবেন, তিনি রহিম, তিনি রহমান।
মেহিনুর মেহেরাজের বুকে মুখ গুজে ঠুকরে কেঁদে ওঠে। আমার দুনিয়া শেষ, আমি শেষ। ওনার কিছু হলে আমি চিরতরে মিলিয়ে যাব। মেহেরুপ মেহিনুরের মাথায় হাত বুলিয়ে মেহেরাজকে বলে, ভাইজান, ও শুধু শুধু কাঁদছে। সব ঠিক হয়ে যাবে, তাই না? আমি কতবার বলেছি, কিন্তু ও শুনতেই চায় না। মেহিনুর মেহেরাজের বুকে মাথা রেখে ফিসফিস করে। আমি ওনার জন্য কাঁদছি না, আমি ভয় পাচ্ছি, নিজের অস্তিত্ব হারানোর ভয়। মেহেরাজ তাকে বেঞ্চে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না, তুই কাঁদলে আমার ভেতরটা তোলপাড় হয়ে যায়। মেহেরুপ নিঃশব্দে মেহিনুরের পাশে এসে বসে, তার মাথায় হাত বুলিয়ে দেয়। মেহেরাজকে চোখের ইশারা ইশার দিকে যেতে বলে। ওর অবস্থাও কাহিল। মেহেরাজ সামনে তাকায়। বেঞ্চে বসে আছে তার শ্যামাবতী, মাথা হেলান দিয়ে, চোখে হাত দিয়ে। হয়তো কাঁদছে, হয়তো কান্না চেপে রেখেছে। পর্দার আড়ালে লুকিয়ে আছে তার যন্ত্রণার সবটুকু। মেহেরাজ ধীরে ধীরে মেহিনুরের হাত ছেড়ে উঠে ইশার দিকে এগিয়ে যায়। নুরি মেহিনুরের হাত শক্ত করে ধরে ফিসফিসিয়ে বলে, তুমি না এহসান তালুকদারের স্ত্রী? তাহলে এভাবে ভেঙে পড়বে কেন? কেঁদো না, সাহস রাখো। মেহিনুর চোখের পানি মুছে নিয়ে নুরির কথায় ধীরে ধীরে মাথা নাড়ে। নুরি তাকে নিয়ে যায় নামাজের জায়গায়। মেহিনুর উজু করে সালাতুল হাজত পড়তে দাঁড়ায়। মেহিনুর চোখ বন্ধ করে সিজদায় পড়ে যায়। বুকের গভীর থেকে কান্না বেরিয়ে আসে। অশ্রুতে ভিজে যায় জায়নামাজ। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু হৃদয়ে আকাশ পাটানো আকুতি নিয়ে প্রার্থনা করে, হে দয়াময় আল্লাহ, আপনার অফুরন্ত করুণার দ্বারা আমি প্রার্থনা করছি, আমার পুরুষকে হেফাজত করুন, তাকে শেফা দিন, তাকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিন। আপনি তো পরম দয়ালু, অত্যন্ত মেহেরবান, আপনি তো সম্মানিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মেহিনুর হাত তুলে চোখের পানি মুছে নেয়। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার ঠোঁটে, যেন আল্লাহর দরবারে পৌঁছে যাওয়া এক ফেলে আসা স্বপ্নের চিহ্ন। হে আল্লাহ, আমার দুনিয়া, আমার ভালোবাসা, আমার আত্মার একাংশকে ফিরিয়ে দিন। আমি ছাড়া সে অসম্পূর্ণ, আর সে ছাড়া আমি নিঃস্ব। মেহেরাজ এসার সামনে যেতে এনিসা বেগম উঠে যেতে নেন। মেহেরাজ তাড়াতাড়ি বলে, না না, সমস্যা নেই, আপনি বসুন। এনিসা বেগম থমকে দাঁড়ান। মেহেরাজ দীর্ঘশ্বাস ফেলে হাঁটু গেড়ে বসে এসার হাত নিজের মুঠোয় নেয়। তার গলা নরম হয়, অথচ দৃঢ়। তুমি না আমার সাহসী এসা তালুকদার, তাহলে এভাবে ভেঙে পড়ছো কেন? আমার বোনটা অবুঝ, তাই এমন পাগলামি করেছে, কিন্তু তুমি তো বুঝতে পারো, বোকামি করো না। কেঁদো না বেগম, আল্লাহ আছেন, তিনি সব ঠিক করে দেবেন, আশা রেখো। এশা নড়ে চড়ে বসে, দু হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলে, আমি সহ্য করতে পারছি না ভাইজানের এমন অবস্থা, আর মেহনুরের সেই আর্তনাদ। এনিসা বেগম নির্বাক হয়ে মেহেরাজের দিকে তাকিয়ে থাকেন। তিনি ভেবেছিলেন তার মেয়ে হয়তো সুখে নেই, কিন্তু তিনি ভুল ছিলেন। তার মেহেরাজ যেমন মেহিনুরকে আগলে ধরছে, তেমনি ঈশাকেও। তিনি হাত বাড়িয়ে মেহেরাজের মাথায় হাত বুলিয়ে দেন। আমার মেয়েকে এভাবেই আগলে রেখো সারা জীবন। এনিসা বেগম উঠে যান। মেহেরাজ তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ঈশার পাশে বসে। ঈশা ধীরে ধীরে মাথা রাখে মেহেরাজের কাঁধে, রেখে ফিসফিস করে, সাহসী মেয়েরা কাঁদে না, তাই না? মেহেরাজ নরম হেসে বলে, বোকা মেয়ে। ঠিক তখনই মেহেরুব এসে মেহেরাজের সামনে খাবারের প্যাকেট বাড়িয়ে দেয়। ভাইজান, হয়তো আপনার বেগম এখনো কিছু খাননি, দেখে নেবেন। এটা বলা আমার দায়িত্বের বাইরে, কিন্তু কর্তব্য মনে হলো জানিয়ে দেওয়া। মেহেরাজ ম্লান হেসে খাবার আর পানির বোতল হাতে নেয়, তারপর জানতে চায়, আমার মেহনুর খেয়েছে তো? আর নুরি? মেহেরুব ছোট্ট করে মাথা নাড়ে, অনেক কষ্টে কয়েক লোকমা খাইয়েছি। এই বলে সে চলে যায়। মেহেরাজ হাত ধুয়ে ফিরে আসে। ঈশার পাশে বসে আলতোভাবে তার নিকাব খুলে দেয়। আজ ঈশা গাল দেয় না, কিছু বলে না, চুপচাপ বসে থাকে। মেহেরাজ রুমাল ভিজিয়ে তার মুখ মুছিয়ে দেয়, তারপর খাবার এগিয়ে দেয়। খেয়ে নাও জান, এইভাবে কেঁদো না। নিজের কথাই নিজেই লজ্জায় পড়ে যায়। সব সময় একা থাকলে জান ডাকলেও চলে, কিন্তু আজ ঈশা তাকিয়ে থাকে মেহেরাজের দিকে। এত যত্ন, এত ভালোবাসা, এটা কি উপেক্ষা করা যায়? ধীরে ধীরে খাবার মুখে তুলে। তার পরিবারের সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এত ভালো থাকবে তাদের ঈশা, তারা কখনো কল্পনাও করেনি। শহরের আকাশে আজ উল্লাসের ঢেউ। ভোট গণনা শেষ। এহসান তালুকদার বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। 1,40,000 ভোট পেয়ে তিনি আগামী মেয়র নির্বাচিত হয়েছেন। কিন্তু আশ্চর্য, শহরে এমন বিজয়ের দিনেও আনন্দের চেয়ে উদ্বেগ বেশি। রাকিব 80,000 ভোট পেলেও এখন তার দিন শেষ।
পুলিশ সব প্রমাণ ঘেটে দেখেছে কিভাবে কোন চক্রান্তে কত পরিকল্পনায় সে এহসানকে সরিয়ে দিতে চেয়েছিল। তার প্রতিটি অপকর্ম আজ উন্মোচিত। তাই পুলিশ তাকে এবং তার পুরো দলকে গ্রেফতার করেছে। কিন্তু জনগণ কি আজ স্বস্তি পেয়েছে? শহর জুড়ে উল্লাস চলছে, স্লোগান উঠছে, আমাদের নেতা জয়ী, আমাদের নেতা, আমাদের মেয়র। কিন্তু আজ যদি তাদের নেতা থাকতেন, আজ যদি তাদের এহসান ভাইজান নিজের পায়ের উপর দাঁড়িয়ে নিজেই হাসি মুখে জনতার সামনে আসতে পারতেন। জনতা জানে তাদের নেতা আজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, মৃত্যুর সাথে লড়াই করছেন। তাই তারা উল্লাস করছে, কিন্তু কান্নাও লুকিয়ে রাখছে। ভাইজান, আপনি জিতেছেন। মিছিলের সামনে দাঁড়িয়ে আছে হাসিবার জয়নাল। তারা জানে তাদের ভাইজান জিতেছেন, কিন্তু কিসের জয়? চোখ ভিজে আসছে তাদের, শ্বাস ভারী হয়ে আসছে। জয়নাল ফুপিয়ে কাঁদছে, দু হাত মুখে চেপে ধরে কেবল একটাই কথা বলছে, ভাইজান আমরা জিতেছি, অবশেষে আমরা এই লড়াইয়ে জয়ী, কিন্তু আপনি আজ মৃত্যুর কাছে। তার পাশে হাসিবো দাঁড়িয়ে, চোখ লাল হয়ে গেছে। সে কাপা গলায় বলে, এ কেমন বিজয় ভাইজান? আপনি ছাড়া এই বিজয়ের মূল্য কি? তাদের কান্না মিছিলে থাকা হাজারো মানুষের হৃদয়ে গেঁথে যায়। তারা সবাই একসাথে কাঁদছে, একসাথে প্রার্থনা করছে, এহসান ভাইজান ফিরে আসুন, সুস্থ হয়ে তাদের সামনে দাঁড়ান। শুধু এনাম চুপ, সবাই কাঁদছে, উল্লাস করছে, হাহাকার করছে। কিন্তু একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে এনাম। তার চোখে অশ্রু, কিন্তু সে শব্দ করছে না। তার মুখে একটাই দৃঢ়তা, তার এহসান কি ফিরে আসবে? সে চোখ খুলবে, সেই মিছিলের সামনে দাঁড়িয়ে আবার বলবে, ভাই সব আমরা জিতেছি। শহর আজ আলোয় ঝলমল করছে, কিন্তু হৃদয়ে একটাই শূন্যতা। এহসান কই? নিঃশব্দ ঘরটায় শুধু মনিটরের টিপ টিপ শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। কৃত্রিম আলোয় সাদা বিছানায় নিথর হয়ে শুয়ে আছে এক পাপিষ্ঠ পুরুষ, তার আপন পুরুষ। মেহিনুর বসে আছে স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে এহসানের নিথর দেহের পানে। অক্সিজেন মাস্ক ঢাকা মুখ, নিথর দেহ, হাসপাতালের সাদা চাদরে মোড়া শরীরটায় কোনো সাড়া নেই, শুধু বুকে ওঠানামা করছে মেশিনের সাহায্যে। রাত 4টা বাজতে চলল। ডাক্তার অনুমতি দিয়েছেন, সবাই দেখে গেছেন, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি তার এহসানের। সবাই বাইরে অপেক্ষা করছে, শুধু মেহিনুর বসে আছে এহসানের পাশে। সে যাবে না, কিছুতেই যাবে না। আমি তাকে ফেলে কোথায় যাব? মরে গেলেও যাব না। মেহিনুর ধীরে ধীরে নিজের মুখে নিকাব খুলে ফেলে, গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই মুখের দিকে, যে মুখ যে ভালোবাসার গোধূলি ছড়িয়েছে তার জীবনে। আজ সেই মুখ নিথর, নিশ্চল, কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে। ভালোবাসার অনুভূতি বুঝে এমন হয়? প্রিয় মানুষের কষ্টে নিজের এত কষ্ট হয়? কিভাবে হয়? ভালোবাসা এত ভয়ঙ্কর হয় বুঝি? মেহিনুর ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয়, সাদা চাদরটা সরিয়ে নেয় এহসানের শরীর থেকে। চাদরের নিচে সাদা ব্যান্ডেজে মোড়া বুক, সেই বুক যেখানে রাতের পর রাত সে আশ্রয় খুঁজেছে, সেখানে আজ গুলি। চোখের সামনে এহসানের ক্ষত বিক্ষত বুক দেখে মেহিনুরের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। এই বুক তো শুধু তার, তাহলে কিভাবে এই বুকে গুলির আঘাতে বিদীর্ণ হলো? এই বুক তো তার মাথার বালিশ, তাহলে কিভাবে এই বুক এতটা ক্ষতবিক্ষত হলো? তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, চোখ ভিজে আসে, অথচ আজ এহসান নেই সেই চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য, বুকে আঁকড়ে নেওয়ার জন্য। মেহিনুর ধীরে ধীরে এহসানের নিথর মুখের দিকে তাকিয়ে ফিস ফিস করে, উঠুন, দেখুন আমি কাঁদছি, আমার চোখের পানি মুছিয়ে দিন না, আমাকে বুকে জড়িয়ে নিন না একবার, শুধু একবার। কথাগুলো একা একাই বাতাসে মিলিয়ে যায়। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সে পারবে না, কারণ মেহেরাজের পা ধরে এখানে থাকার অনুমতি নিয়েছে। মেহেরাজ তাকে এখানে একা রেখে যেতে চায়নি, কারণ ভালো করেই জানে সে একা থাকলে কান্নাকাটি করবে, নিজেকে সামলাতে পারবে না। কিন্তু মেহিনুর কসম করেছে সে কাঁদবে না, শুধু তার পুরুষের পাশে থাকবে। মেহিনুর চোখ বন্ধ করে শ্বাস চেপে ধরে, চোখের পানি মুছে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এহসানের দিকে ঝুঁকে পড়ে। তার ঠোঁট ছুঁয়ে দেয় সে ব্যান্ডেজ করা বুকে। এহসানের বুক ভিজে যাচ্ছে তার আপন নারীর চোখের পানিতে, অথচ সে জানেই না সে আজ নিস্তব্ধ। মেহিনুর শক্ত হয়ে উপরের দিকে তাকায়, ভেজা চোখে হাত তুলে কান্না চেপে বলে, ইয়া রব, আমার মাহারামকে ফিরিয়ে দিন, আমার স্বামীকে ফিরিয়ে দিন, আপনি তো দয়াময়, আপনি আমায় দয়া করুন। তার ঠোঁট কাঁপে, দৃষ্টি অসহায় হয়ে ফিরে আসে এহসানের মুখের দিকে। সে ধীরে ধীরে মাথায় হাত রাখে, কপালে আঙুল ছোঁয়ায়, তারপর আহত কণ্ঠে ফিসফিস করে, ও আমার পাপিষ্ঠ পুরুষ, এমন করছেন কেন? উঠুন না, একবার আমায় কবুতরের বাচ্চা বলে ডাকুন না, বলুন না বেয়াদব নারী, বলুন না ভালোবাসি তোকে আমি, বলুন না আমি শুনতে চাই তো আপনার কথা, বলুন না কয়েকটি অসভ্য কথা,
বিশ্বাস করুন, আমি আর আপনার সাথে রাগারাগি করব না, সত্যি বলছি। আর রেগে যাব না, নীরবে আপনার সব কথা, সব ভালোবাসা নিয়ে নিব। তাও তো উঠুন। কিন্তু তার পাপিষ্ঠ পুরুষ আজ চুপ। আজ কোনো উত্তর নেই। অন্য সময় হলে সে এই কথা বললেই হয়তো ভালোবাসায় ভেসে যেত। আজ শুধু নিস্তব্ধতা। মেহিনুর অসহায়ভাবে ফিসফিস করে কেঁদে ওঠে, মাথা নাড়াতে নাড়াতে বলে, আপনি না বলেছিলেন আমাকে বুকে না নিলে আপনার ঘুম আসে না? আর আজ সেই আপনি আমাকে বুকে না নিয়ে এত নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। সে ফুপিয়ে ওঠে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয়। ধীরে ধীরে বসে পড়ে বিছানার পাশে, 2 হাত বিছানায় রেখে মাথায় এলিয়ে দেয়। তারপর চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় আর তাওস তাসমিয়া পড়ে শুরু করে প্রিয় পুরুষের প্রিয় সূরাগুলোর তেলাওয়াত। কিন্তু প্রতিটি আয়াতের মাঝে যেন এক একটি কান্না মিশে যায়। আপনি কিভাবে জানবেন আপনার এই অবস্থা আমাকে কতটা পুড়িয়েছে? কি করে জানবেন আপনি তা? কি করে বুঝবেন আপনি তা? না, বুঝবেন না আপনি তা। মেহিনুরের এমন কথা শুনে এহসান হালকা হেসে বলে, তুমি আছো আমার আত্মা রাখলে, তাই তোমার মনের সব খবর আমার আজ করা আছে। মেহিনুর অন্যদিকে তাকিয়ে বলে, এত জানেন তো এসব ছাড়েন না কেন? খুন খারাপি, রাজনীতি এসব ছাড়লেই তো জীবন সুন্দর হয়। এহসান মেকি হেসে বলে, তুমি কি করে বুঝবে প্রিয়তমা রাজনীতি নেশা কতটা তীব্র থেকে তীব্র হয়? মেহিনুর শান্ত গলায় এহসানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি তো তা বুঝবো না, সব বুঝতো আপনি বোঝেন, তাই তো আজ এমন অবস্থা। এহসান মুচকি হেসে বলে, মরালে মরতেও হয় প্রিয়তমা, এটা কেন তুমি বোঝো না? এই কথা বলে এহসান মেকি হেসে মেহিনুরের দিকে হাত বাড়ায়, কিন্তু শরীর নড়াচড়া করে হাত বাড়িয়ে তার মাথায় ছোঁয়ার চেষ্টা করলেও পারে না। শরীর এখনো অবশ। মেহিনুর এটা বুঝতে পেরে নিজে অল্প এগিয়ে আসে এহসানের দিকে। এহসান মেহিনুরের কপালে নিজের হাত বুলিয়ে দেয় অতি আদরে। ঘায়েল চোখে চেয়ে থাকে তার আপন নারীর পানে। মেহিনুরের করুণ অবস্থা এহসান বেশ বুঝতে পারছে। কাঁদতে কাঁদতে হয়তো এই অবস্থা, তার জন্যই এমন অবস্থা। এহসান মেহিনুরকে বলে, চিন্তা করিস না কবুতরের বাচ্চা, তোকে আমি আমার কয়েক জোড়া কবুতরের মা না বানিয়ে মরবো না। মেহিনুর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে। এই পুরুষ এমন কেন? সব সময় শুধু ফাজলামি করে, এই মুহূর্তেও তাই করছে। একটি দিন পেরিয়ে গেছে, সেদিন ভোরে এহসানের জ্ঞান ফিরেছে। বাড়ির সবাই যেন কিছুটা নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে। এখন অন্তত তারা নিশ্চিত এহসান বেঁচে আছে। এখন রাত 8টা বাজে। পুরো হাসপাতালে শুধু মেহিনুর আছে এহসানের পাশে। বাড়ির সবাই মাগরিবের পরে ফিরে গেছেন। এনিসা বেগম থাকতে চেয়েছিলেন, কিন্তু তার রক্তচাপ বেড়ে যাওয়ায় আর সম্ভব হয়নি। মেহিনুর কতবার যে শুকরিয়া আদায় করে রবের দরবারে, সিজদায় লুটিয়ে পড়েছে, তার হিসেব নেই। সে জানে এই ফিরে আসাটা শুধু ডাক্তারদের চিকিৎসার কারণে হয়নি, বরং আল্লাহর কুদরতে এহসান আবার ফিরে এসেছে। এহসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছে মেহেরাজ। কেবিনের বাইরে কঠোর পাহারা বসানো হয়েছে। পুরো হাসপাতাল জুড়ে হাসিপার জয়নাল তাদের লোকজন রেখে দিয়েছে। এমনকি নিজেরাও বারবার টহল দিচ্ছে, যাতে কোনোভাবে কেউ আক্রমণের সুযোগ না পায়। হাসপাতালের বাইরে ভেতরে সবখানে পুলিশ পাহারা বসিয়েছে। এরিক, সে আর কোথায় যাবে? হাসিবার জয়নাল ঠিকই বুঝে গেছে এটা এরিকের কাজ, রাকিবের নয়। তবে তারা পুলিশকে কিছু জানায়নি। গোপনে এরিককে তুলে এনে একটি গোডাউনে আটকে রাখা হয়েছে। ভয়ানক নির্যাতন চলছে তার উপর, তবে মারার মতো নয়, কারণ এহসানের সুস্থ হওয়ার অপেক্ষায় আছে সবাই। তার আগে এই প্রতিশোধ সম্পূর্ণ হবে না। একে তো কেবল তাদের ভাইজানই শেষ করবে। সকাল থেকে যখন এহসানের জ্ঞান ফিরেছে, তখন থেকে হাসপাতালে যেন মিনি রাজনৈতিক সবাই পরিণত হয়েছে। কত নেতা, কত পুলিশ, কত অচেনা মুখ দেখা গেল। একের পর এক সবাই আসছে, কথা বলছে, সান্ত্বনা দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত এক পলক এহসানকে দেখেছিল মেহিনুর, তারপর আর দেখা হয়নি। কারণ হাসপাতালের কেবিন যেন মানুষের ঢলে হারিয়ে গেছে। এখন রাতের নিস্তব্ধতায় যখন সব থেমে গেছে, যখন আর কেউ আসবে না, এখন অবশেষে মেহিনুর বসেছে তার আপন মানুষটার পাশে। মেহিনুর এহসানের কথাই রাখতে পারে না। যে কথা একদিন না শুনলে তার প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে উঠেছে, আজ যখন তা শুনতে পেয়েছে, তখন কি আর রাখবে? এহসান মেহিনুরের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, আমার জন্য খুব কষ্ট হয়েছে তোমার। কেঁদেছো বুঝি আমার জন্য, এই পাপিষ্টের জন্য? মেহিনুরের বুকে কথাগুলো শুলের মতো বিঁধে যায়। ইস, যদি এহসান বুঝতে পারত তাকে হারানোর ভয় তার হৃদয়কে কতটা ক্ষতবিক্ষত করেছে। যদি বলতে পারত
এই একদিন সে কিভাবে প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতো যন্ত্রণায় কাটিয়েছে, কিন্তু আফসোস সে কিছু বলতে পারে না, শুধু মাথা নিচু করে ফেলে। চোখের পানি এসে গেছে, তাই নিজেকে আড়াল করতেই মাথা নামিয়ে নেয়। একে একে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। এহসান মেহনুরের এই নীরব কান্না দেখে গম্ভীর কণ্ঠে বলে, কাঁদছো? আমার জন্য কাঁদছো? মেহনুর চোখ তুলে দ্রুত হাতের পিঠ দিয়ে চোখ মুছে ফেলে, তারপর ব্যথা ভরা কণ্ঠে বলে, হ্যাঁ কাঁদছি, আপনার জন্যই কাঁদছি। জানেন কত কেঁদেছি? আপনি কি করে জানবেন, আর বুঝবেনই বা কি করে? আপনার কাছে তো আমি বড় না, বড় আপনার রাজনীতি, বড় আপনার ব্যবসা, বড় আপনার রক্তের খেলা। কিছুক্ষণ থেমে মেহনুর আবার বলে, আমি কি দোষ করেছি বলুন তো? কেন আমার সাথে সব সময় এমন হয়? আপনি অন্যায় করবেন, পাপ করবেন, আর তার শাস্তি পাবেন, আর আমি সেই শাস্তির ফল ভোগ করব। কেন আমি মরব বলুন তো, কেন? এহসান নির্বাক হয়ে যায় মেহনুরের কথা শুনে। মেহনুর চোখের পানি মুছে গলা খাকারি দিয়ে বলে, আপনার এই অবস্থা দেখে আমার মনে হচ্ছে আমিই মরে যাচ্ছি, মরতে মরতে বেঁচে আছি, না ঘুমাতে পারছি, না খেতে পারছি। আপনার কথা মনে হলেই বুক ধক করে ওঠে, আপনার দিকে তাকালেই মনে হয় দুনিয়া অন্ধকার, কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার। এই কথা বলেই সে ফুপিয়ে কেঁদে ওঠে। এহসানের ভেতরটা হাহাকার দিয়ে ওঠে। তার ভালোবাসার মানুষটা বুক ফাটিয়ে কাঁদছে, তার জন্য তার নারী কাঁদছে, আর সে কিছুই করতে পারছে না। এহসান অসহায় কণ্ঠে বলে, বেগম, আপনি পাপিষ্ট, আমার জন্য কাঁদবেন না। আপনার কান্না দেখলে বুকের ভেতরটা ফেটে যায়। বলতে বলতে সে নিজের বুকের বাপাশে হাত রাখে। মেহনুর কাঁদতে কাঁদতে চুপ করে যায়। এহসান অনেক কষ্টে নিজেকে সামলে তার দিকে এগিয়ে আসে। ডান হাত বাড়িয়ে মেহনুরের গাল ছুঁয়ে অশ্রু মুছে দেয়। মেহনুর দুই হাতে এহসানের হাত ধরে ফেলে, তারপর তার হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে দিতে টিপে চোখের পানি ফেলে, ফুপিয়ে উঠে বলে, আপনি পাপিষ্ঠ হলেও আমার, অপবিত্র হলেও তো আমার। আপনার কিছু হলে আমারই তো সব শেষ হবে। সে আবারও এহসানের হাত নিজের গালে চেপে ধরে। শতবার এহসানের হাতে নিজের ঠোঁট ছুঁয়ে কাঁদতে কাঁদতে বলে, খুব ভয় পেয়েছিলাম, খুব মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে। আপনার বুকের পাশে হয়তো আর কখনোই থাকতে পারবো না, খুব কষ্ট হচ্ছিল, খুব। এহসান নীরবে সব অভিযোগ, সব বিনয় শুনে যাচ্ছে আপন নারীর। ভালোবাসা এমনই হয়, নিজের প্রিয় মানুষটার কিছু হলে মনে হয় নিজের সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে। এতটা ভয়ঙ্করই অনুভূতি। আর সে ভালো করেই জানে মেহনুর সেই যন্ত্রণা অনুভব করেছে, তাই তো এমন করছে। এহসান মেহনুরের দিকে শুধু অপলকভাবে তাকিয়ে রয়। নাক, মুখ, চোখ লাল বর্ণের মতো হয়ে গেছে, মনে হচ্ছে টোকা দিলেই রক্ত ঝরবে। গাল থেকে নাকের ডগা থেকে, এর মধ্যে নামাজের হিজাব মাথায় জড়ানো। মানুষকে কাঁদলেও এত মায়াবী লাগতে পারে বুঝি? মেহনুর এহসানের হাত ছেড়ে দেয়। নিজের জ্ঞান আসে কি থেকে কি বলেছে নিজেও জানে না হয়তো ভালো করে। এহসান মুচকি হেসে বলে, হাত ছেড়ে দিলে? এই হাত ধরে রাখতে চাও না? মেহনুর আবারও এহসানের হাত শক্ত করে ধরে। এহসানের দিকে তাকিয়ে বলে, চাই এই হাত ধরে আমি দুনিয়া, আখেরাত, কিয়ামত, হাসর, মিজান, পুসিরাত, আলকান্তারা পাড়ি দিয়ে আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। এহসান নিজের অন্য হাত মেহনুরের হাতে শক্ত করে রেখে হেসে বলে, হ্যাঁ, আমরা জান্নাতে যাব ইনশাল্লাহ, একসঙ্গে আমরা সব পাড়ি দেব ইনশাল্লাহ। মেহনুর হেসে বলে, ইনশাল্লাহ, আমাদের আল্লাহ যদি আমাদের প্রতি দয়া করেন তাহলে আমরাও একসঙ্গে জান্নাত দেখব, সাথে দেখব প্রিয় রবকে, প্রিয় রাসূলকে। এহসান হেসে বলে, দেখে নিও প্রিয়তমা, আমাদের রব আমাদের নিশ্চয়ই দয়া করবেন, তিনি দয়াময়। মেহনুর বলে, হ্যাঁ, আমার রব দয়াময়, তাই তো আপনার জীবন আমায় আবারও ভিক্ষা দিয়েছেন। এহসান মেহনুরের গালে টোকা মেরে মুচকি হেসে বলে, এখন তো আপনি মেয়র সাহেবের বেগম হয়ে গেছেন, তো আপনার ফিলিংস কেমন ম্যাডাম? মেহনুর মুখ বাঁকিয়ে বলে, এসবের নামও আমার সামনে নেবেন না। এই ফালতু ব্যাপারগুলোর জন্যই তো আজ আপনার এই অবস্থা। আর আপনি আমায় আপনি করছেন কেন আজব? এহসান মেহনুরের গাল টেনে বলে, আপনাকে আপনি বলবো না, মেয়র সাহেবের বউ হয়েছেন আপনি, আপনার সম্মান কি আর কম যায় বলুন? মেহনুর এহসানের হাত ধরে বিরক্তি নিয়ে বলে, বজ্জাত পুরুষ, কি করছেন? গাল ছিঁড়ে ফেলবেন নাকি? এহসান নিজের হাত সরিয়ে নিয়ে মেহনুরের দিকে তাকিয়ে বলে, জানো জান, এই যে তুমি আমার সামনে আছো তাই আমার আর নিজেকে অসুস্থ লাগছে না, একদম সুস্থ লাগছে। মেহনুর এহসানের দিকে ঝুঁকে এহসানের বুকে আলতো হাত বুলিয়ে দিতে দিতে এহসানের পানে তাকায়। এহসান চোখ বুঝে নেয়, আপন নারীর শরীরের ঘ্রাণ নিতে থাকে। এত কাছে পেয়ে তার কলিজা ধকধক করছে। এর চেয়েও কাছে সে তার নারীকে পেয়েছে, আপন করে পেয়েছে, কিন্তু এই নারীর প্রতি মুহূর্তে
নতুন করে অনুভূতি জন্ম নেয়। তাই তো হৃদস্পন্দনের এমন বেহাল অবস্থা। মেহিনুর এহসানের পানে তাকিয়ে বলে, এই বুক না আমার, শুধুই তো আমার, তাহলে এই বুকে গুলি কি করে বিঁধল? আপনি আমার আমানতের খেয়ানত করেছেন মেয়র সাহেব। এহসান চোখ খুলে মেহিনুরের পানে তাকায় আর বলে, চিন্তা করো না, যার জন্য তোমার আমানতের খেয়ানত হয়েছে সেও খেয়ানত হয়ে যাবে ইনশাআল্লাহ। মেহিনুর এহসানের দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলে, আপনি খুন করবেন, আবারও রক্তের খেলায় মেতে উঠবেন? এহসান মেহিনুরের গালে হাত রেখে তার ছেলের হাসি দিয়ে বলে, রক্তের নেশা এক ভয়ঙ্কর নেশা প্রিয়তমা, যখন মনে এ নেশা জাগে তখন রক্তের খেলায় মেতে উঠতে হয়। মেহিনুরের কলিজা ধক করে ওঠে। সে ধপ করে বসে যায় বিছানার পাশে রাখা টুলে। মেহিনুর এহসানের দিকে তাকিয়ে অসহায় গলায় বলে, থাকুন না, একটু পবিত্র থাকুন, রক্তের খেলায় আবদ্ধ না হয়ে থাকুন। এহসান মেহিনুরের কথায় মুচকি হেসে বলে, রক্তের খেলায় যখন আবদ্ধ হয়েছি তখন রক্তের নেশা কাটিয়েই উঠব। এই বলে সাদা বিছানার উপর রাখা মেহিনুরের নরম হাতখানা নিজের হাতে আলতো করে ধরে নেয়। অতঃপর বাচ্চাদের মতো মেহিনুরের হাতের পাথায় আঙ্গুল বুলিয়ে দিতে থাকে। এতে মেহিনুরের প্রচণ্ড কাতুকুতু লাগে, তাই সে চমকে ওঠে। তখনই খট করে দরজার শব্দ হয়। শব্দ শুনেই মেহিনুর বুঝতে পারে মেহেরাজ এসেছে। সে আগেই বলেছিল রাত 9টার দিকে সে এসে একবার চেক করবে। মেহিনুর তাড়াতাড়ি নিজের হাতে এহসানের থেকে সরিয়ে নিতে চায়। গায়ের অতরত একটা ব্যাপার আছে, বড় ভাইয়ের সামনে কেমন করে হাত ধরে রাখবে, কিন্তু এহসান কি ছাড়বে? সে শক্ত করে মেহিনুরের হাত চেপে ধরে বসে থাকে। মেহেরাজ কক্ষে প্রবেশ করিয়া এক নজরে তাদের দিকে তাকায়, তারপর চোখ ফিরিয়ে নেয়। সে স্পষ্ট বুঝতে পারে যেভাবে সে এশার সঙ্গে ইত্রামো করে ঠিক সেভাবেই এহসানও তার বোনের সঙ্গে করছে। তাই তো মেহিনুর বারবার ইশারায় এহসানকে হাত ছাড়তে বলছে। চোখ বড় বড় করে কটমট করে তাকাচ্ছে। তবুও এহসান গাছাড়া ভাব নিয়ে শুয়ে আছে, যেন কিছুই ঘটেনি। এই দৃশ্য দেখে মেহেরাজ মনে মনে খুশি হয়। তার পাগলি বোনটা এত কষ্ট পাচ্ছিল, এখন তো অন্তত তার মনটা শান্ত হলো। মেহেরাজ মুচকি হেসে এহসানের দিকে এগিয়ে যায়। কিছুটা অস্বস্তি লাগছে তার। এহসানের চিকিৎসা করতে হবে, কিন্তু এসব তো মানলে চলবে না। সে একজন ডাক্তার, আর সবচেয়ে বড় কথা, এহসানের চিকিৎসার দায়িত্ব যদি সে নিজেই নেয় তাহলে অন্য কেউ করবে। আর এতে মেহিনুর একসময় এহসানের পাশে থাকতে পারবে না সব সময়, আর মহিলা ডাক্তারের কাছ থেকে এহসান জীবনেও সেবা নিবে না। মেহেরাজ সামনে এসে বলে, হাতটা একটু এগিয়ে দিন। মেহিনুর লজ্জায় মাথা নিচু করে নেয়। এহসান বাঁ হাত মেহেরাজের দিকে বাড়িয়ে দিতে দিতে বলে, বাবা মেহেরাজ, তোর ভাগ্য কতই না খারাপ, যাকে দু চোখে দেখতে পারিস না তারই সেবা করতে হচ্ছে আজ। মেহেরাজ মেকি হাসে। এহসানের পালস চেক করতে করতে বলে, হ্যাঁ, ইদানিং আমার দিনকাল তো বেশ খারাপই যাচ্ছে। বাড়িতে তোমার বোনের থাপ্পড় আর উষ্টা খেতে খেতে, আর হাসপাতালে তোমার সেবা করতে করতে। মেহিনুর চোখ বড় বড় করে তাকায় মেহেরাজের দিকে। এশা তার ভাইজানকে মারে? তার ভাইজান এত হাসি ঠাট্টা শুয়ে বলছে। এহসান মুচকি এসে বলে, বাবা মেহেরাজ, বউয়ের কাছে এমন থাপ্পড় লাথি উষ্টা খেতেই হয়, আমিও কম খাইনি তোর বোনের কাছ থেকে। লজ্জায় মেহিনুর আবার চোখ নামিয়ে নেয়। মেহেরাজ তখনও এহসানের চিকিৎসা করছে। বলল, তোমার ভাগ্য ভালো আমার বোনকে পেয়েছো, আমারও ভাগ্য ভালো তোমার বোনকে পেয়েছি, কিন্তু আমার মতো প্রতিদিন লাথি উষ্টা খেতে হয় না তোমার, এই আর কি। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে কৌতুকের সুরে বলল, তোর বোন লাথি মারুক বা না মারুক, মুখ দিয়ে দিনে কিন্তু শতবার আমায় কবরে পাঠায়। মেহিনুর সাথে সাথে এহসানের হাত চেপে ধরে শক্ত করে, যেন আর কিছু না বলে। মেহেরাজ বিষয়টা বুঝে দ্রুত কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। মেহেরাজ বের হতেই মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে তাকায়, তারপর এহসানের দিকে রাগি চোখে চেয়ে বলে, আপনি ভালো হবেন না জীবনও, এত অশুভ কেন আপনি? এহসান ঠোঁট কামড়ে হাসে। মেহিনুরের নরম গাল টেনে আদুরে গলায় বলে, তোমার মতো সুন্দরী রূপবতী বউ থাকলে সভ্য হতে মন চায় না। মেহিনুর দ্রুত এহসানের হাত সরিয়ে দিয়ে বলে, এত অসভ্য? ছি ছি, এই অবস্থায়ও এসব বলছেন? এহসান হাসতে হাসতে বলে, এই অবস্থাতেও কত কিছু করার ক্ষমতা রাখি, দেখাবো তোমাকে ডেমো, আসো দেখিয়ে দেই। মেহিনুর টুল ছেড়ে উঠে যেতে যেতে বলে, মুখ বন্ধ রাখুন, নয়তো মুখ ভেঙে দিব, অসভ্য পুরুষ। মেহিনুর টুল ছেড়ে উঠে যেতে যেতে বলল, বলে পাশের টেবিল থেকে ফলের প্লেট হাতে নেয়। উদ্দেশ্য ফল কেটে এহসানকে খাওয়ানো। ডাইনিং টেবিলে মনিরুল সাহেব, এনাম ও এমরান বসে আছেন, কিন্তু কারো মুখ দিয়েই খাওয়া যাচ্ছে না। এত কুৎসিত ঘটনা ঘটেছে যে সবাই মানসিকভাবে বিধ্বস্ত।
নুরি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। একটু হাওয়া খেতে ছাদে উঠেছিল, কিন্তু দেখলো ছাদের সোফায় বসে মেহেরুব ভাই বই পড়ছে। সে একবার তাকিয়ে দেখলো, কিন্তু মেহেরুব বই থেকে চোখ তুলল না। নুরি জানে যখন তার ভাই উপন্যাস পড়তে বসে তখন দুনিয়ার কোনো খোঁজ রাখে না। সে নিজের মতো ছাদের কিনারে গিয়ে দেয়ালে 2 হাত রেখে আকাশের দিকে তাকিয়ে থাকলো। মেহিনুরের ভালোবাসার তুলনা সে মিলিয়ে দেখছে। তার আপ্পি কেমন পাগলামি করছিল। হয়তো এহসান ভাইকে এত আপন করে নিয়েছে বলেই সে এমন আচরণ করছিল। মেহেরুব ভাই কি তাকে ভালোবাসবে? সত্যিই কি কোনোদিন তার সঙ্গে সংসার করবে? সে কি বুঝিয়ে বলতে পারবে কতটা ভালোবাসে মেহেরুবকে? নুরি দীর্ঘশ্বাস ফেলল। হয়তো তা সম্ভব নয়, তবে রব চাইলে সবই সম্ভব। ঠিক তখনই সে নিজের পিছনে কিছুর অস্তিত্ব টের পেল। শরীরের ঘ্রাণ পেয়েই বুঝতে পারল এটা তারই আপন পুরুষ। মেহেরুব পাশে এসে দাঁড়ালো। এক পলক আকাশের দিকে তাকিয়ে তারপর নুরির দিকে চেয়ে বলল, কি দেখছিস? নুরি আনমনে উত্তর দিল, নিজের অন্ধকার অনিশ্চিত ভবিষ্যৎ। মেহেরুব কপাল কুঁচকে বলল, অন্ধকার হবে কেন তোর ভবিষ্যৎ? নুরি দীর্ঘশ্বাস ফেলে তাকালো মেহেরুবের দিকে। যে নারীর জীবন 2 পুরুষের স্পর্শ পাবে তার জীবন তো অন্ধকারই, তাই না মেহরুব ভাই? মেহেরুবের কলিজা ধক করে উঠল। এসব কি বলছিস তুই? নুরি শান্ত গলায় বলল, আমার বিয়ে নিয়ে সবাই উঠে পড়ে লেগেছে, সবাই আমাকে বোঝা মনে করছে। তাই তো আপনার অনুমতি না নিয়েই আমাকে আপনার ঘাড়ে চাপিয়ে দিল। যখন দেখলো আপনি রাজি নন, তখন নতুন কাউকে খুঁজতে শুরু করলো যে এই বোঝা বইবে। মেহেরুবের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। নুরির ছোট্ট মনটা বিষাদে ভরে গেছে। সে বুঝতে পারছে সে ধীরে ধীরে নুরির বাহু টেনে নিয়ে জীবনের প্রথমবার আপন নারীকে বুকে জড়িয়ে নিল। তার হাত কাঁপছিল, কিন্তু আজ আর নিজেকে আটকায়নি। আজ সে জড়িয়ে ধরল তার প্রিয় ফুলকে নিজের বুকে। নুরির অবিশ্বাসী স্থির হয়ে রইল। সে কি স্বপ্ন দেখছে? তার মেহেরুব ভাই কি সত্যিই তাকে জড়িয়ে ধরেছে? মেহেরুব নুরির মাথায় হাত বুলিয়ে বলল, নুরি ফুল, চিন্তা করিস না, তুই শুধু আমার ফুল থাকবি, আমার একান্ত ব্যক্তিগত ফুল হয়ে, ইনশাল্লাহ। মেহেরুবের এই ভালোবাসার স্পর্শ পেয়ে নুরি ফুপিয়ে কেঁদে উঠল। সে মেহেরুবের বুকের মাঝে মুখ গুজে বলল, আপনি শুধু মুখেই বলেন, বাস্তবতা ভিন্ন। আমি শুধু আপনার হয়েই থাকতে চাই, শুধু আপনার। মেহেরুব আবার মাথায় হাত বুলিয়ে বলল, ইনশাল্লাহ, তুই শুধু আমার হয়েই থাকবি। নুরি শক্ত করে আঁকড়ে ধরল মেহেরুবকে, যেন আর কখনো ছাড়তে চাইছে না। ঠিক তখনই ধীর পায়ে ছাদে উঠে এলেন মাঝারুল সাহেব। সামনে দেখা গেল তার বাদর ছেলেটি অবশেষে বুঝে গেছে বেগম কত মূল্যবান। তিনি মুচকি হেসে নিচে নেমে গেলেন। এখানে থাকাটা উত্তম নয়। নিচে এসে দেখলেন মেহেরাজ চলে এসেছে। মেহেরাজ হাসি মুখে সালাম দিল। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? মাঝারুল সাহেবও হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাপ। আমার মেয়ে কেমন আছে? মেহেরাজ মুচকি হেসে বলল, আপনার মেয়ে খুব ভালো আছে, তার পাপিষ্ট পুরুষ এখন সুস্থ বলে কথা। মাঝারুল সাহেব মেয়েকে হেসে বলল, স্বামী স্ত্রীর ভালোবাসার কাছে সব কলঙ্কই তুচ্ছ, যা আমি আমার ফুলকেই দেখে বুঝলাম। মেহেরাজ হাসতে হাসতে বলল, হ্যাঁ আব্বা। মাঝারুল সাহেব মেহেরাজের কাঁধে হাত রেখে বললেন, মনে রেখো তোমার বোনকে সে আদরে রেখেছে, তাই তুমিও তোমার বেগমকে আদরে রেখো। মেহেরাজ মনে মনে বলল, কি আর আদরে রাখবো, ভালোবাসতে গেলেই তো উষ্টা খেতে হয়। কিন্তু মুখে মেকি হাসি দিয়ে বলল, ইনশাল্লাহ আব্বা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব নিজের স্ত্রীর মর্যাদা ও হক আদায় করতে। মাঝারুল সাহেব হেসে বললেন, আমি জানি তুই আমাকে হতাশ করবি না। আচ্ছা যা, গিয়ে গোসল করে নে। মেহেরাজ মাথা নাড়িয়ে উপরে চলে গেল। মেহেরাজের খাবার এসে ঘরে নিয়ে এসেছে। মেহেরাজের উপর বেশ ধকল গেছে, তা সে ভালো করেই বুঝে গেছে, তাই আর কথা বাড়ায়নি। মেহেরাজ বাথরুমে প্রবেশ করেছে গোসল দিতে। এশা খাবার নিয়ে আসতেই মেহেরাজ পেশিয়ে আসে বাথরুম থেকে। এশা খাবারটা টি টেবিলে রেখে মাথা নিচু করে এসে বিছানায় বসে যায়, কারণ মেহেরাজ তো বেহায়া। আর সে এখন সারা রাত শুধু তোয়ালে পরে এদিক ওদিক চক্কর দেবে এশার সামনে। এতে এশার বেশ লজ্জা লাগে। মেহেরাজ নিজের চুল মুছতে মুছতে খাবারের দিকে এগিয়ে যেতে বলে, নাটক না করে দেখে নাও বউ, আমায় পরে আর দেখার সুযোগ পাবে না, এটাই মোক্ষম সুযোগ। এশা মেহেরাজের কথা শুনে কলিজা ধক করে ওঠে। আর দেখতে পাবে না মানে? এশা ওর দিকে চোখ তুলে তাকিয়ে বলে, কেন?
তুমি আবার নিজের দেশে চলে যাবে নাকি যে তোমায় দেখতে পাবো না? মেহেরাজ সোফায় বসতে বসতে বলে, হ্যাঁ চলে যাব, তবে সাথে তুমিও যাবে, আর সাথে যাবে আমাদের 4-5টা বাচ্চা। মেহেরাজের কথা শুনে এসে দাঁত চেপে আশেপাশে তাকায়। একটা বালিশ নিয়ে মেহেরাজের দিকে ছুড়ে দিয়ে বলে, তোকে শুধু উষ্টা দিতে মন চায়, শুধু উষ্টা। মেহেরাজ ঈশার দিকে তাকিয়ে খাবার মুখে নিতে নিতে বলে, ওগো আমার উষ্টাবতী, তোমার পায়ের উষ্টাই যে আমার কাম্য। ঈশা রাগী গলায় বলে, গিলতে বসেছিস, চুপচাপ গিলে নে, নয়তো থাপড়িয়ে বেয়াদবি উড়িয়ে দেব। মেহেরাজ হেসে বলে, হ্যাঁ খাবার গেলা শেষ হলে তোমাকেও গিলব। ঈশা নিজে নিজে কয়েকটি গালি দিয়ে বিছানায় শুয়ে যায়। সে জানে একটু পরে মেহেরাজ তামড়া শরীর নিয়ে এসে শুয়ে পড়বে। মেহেরাজ খাওয়া শেষ করে একখানা লুঙ্গি পরে অজু করে বিছানার দিকে গিয়ে আসে। বাতি নিভিয়ে এসেই যেই না ঈশার বুকে মাথা রাখতে যাবে, তখনই ঈশা ওকে আটকে ওর শরীরে হাত বুলিয়ে দাঁত চেপে বলে, গেঞ্জি কই? মেহেরাজ ঈশার বুকে মাথা রাখতে রাখতে বলে, নেই। ঈশা বেশ অস্বস্তিতে পড়ে যায়। এতদিন এটারই বাকি রেখেছিল, খালি গায়ে কিভাবে ওকে জড়িয়ে ধরে আছে। এই মেহেরাজ এত বেহায়া, লজ্জা লাগে না? গন্ডারের চামড়া নিয়ে চলে। মেহেরাজ মুখ তুলে ঈশার গলা থেকে ওড়নাটা সরিয়ে ওর গলায় নিজের মুখ বুঝে ঠোঁট ঢুবিয়ে দেয়। ঈশার কাছে এগুলো সাধারণ হয়ে গেছে, কারণ এমন যন্ত্রণা তাকে মেহেরাজ সবসময় দিয়ে থাকে। ঈশা মেহেরাজের আধ ভেজা চুলে নিজের আঙ্গুল ডুবিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মেহেরাজকে, তারপর জিজ্ঞেস করে, ভাইজান আর মেহনুর কেমন আছে, কি করছে? মেহেরাজ ফিসফিসিয়ে উত্তর দেয়, ভালো, এখন দুজনেই আলহামদুলিল্লাহ। মেহেরাজের কথা শুনে ঈশা বেশ খুশি হয়, তবে আবার চিন্তার ভাঁজ পড়ে ওর কপালে। ঈশা মেহেরাজকে জিজ্ঞেস করে, আচ্ছা রুমে তো দেখলাম না অন্য কোনো বিছানা, তাহলে মেহনুর ঘুমাবে কোথায়? কাল রাতেও ঘুমায়নি পাগলটা। মেহেরাজ বলে, তোমার ভাইজানের বুকেই ঘুমাবে, আর কোথায়? ঈশা চমকে গিয়ে বলে, ভাইজানের বিছানা তো বেশ ছোটখাটো, দুজন মানুষ থাকবে কিভাবে? মেহেরাজ বলে, তোমার ভাই সিট চেঞ্জ করে বড় সিট এনেছেন। ঈশা বলে, ও আচ্ছা। মেহেরাজ ঈশাকে চোখ লাগাতে দিচ্ছে না, শুধু নড়াচড়া করছে আর ওর গলায় দাঁত বসিয়ে দিচ্ছে বারবারই। ঈশা মেহেরাজের পিঠে কিল দিয়ে বলে, ইতরের ইতর, তোর ইত্রামি আমি ছাড়িয়ে দেবো এখন। মেহেরাজ ফিসফিসিয়ে বলে, জান মন চাচ্ছে তোমাদের ডুবে যায়। ঈশা হুমকি দিয়ে বলে, খালি ডুবে দেখ, তোকে পুকুরে চোবাতে আমার সময় লাগবে না। মেহেরাজ ফিসফিসিয়ে বলে, একটা ছোট্ট বাচ্চার বাপ হওয়ার জন্য যদি পুকুরে চুবানি খেতে হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। ঈশা দাঁত চেপে বলে, আর একটা কামড় যদি আমার গলায় বসায় তো তোর দাঁত সব খুলে নেব আমি। মেহেরাজ আবারও দাঁত বসিয়ে বলে, বসিয়েছি, কি করবে? ঈশা মেহেরাজকে সরিয়ে নিতে নিতে বলে, আরে এই গরমের মধ্যেও তোর জন্য আমার নামাজের হিজাব পরে সারাদিন থাকতে হয়, না হলে এই গলার দাগগুলো ভাসে। প্রতিদিন এমন না করলেই হয়, তাই না? মেহেরাজ হেসে বলে, না করলেই হয় না, বউকে ভালো না বাসলে ঘুম আসে না। ঈশা কর্কশ গলায় বলে, দাঁত দিয়ে চামড়া তুলে ফেলাকে ভালোবাসা বলে? মেহেরাজ শব্দ করে হেসে বলে, এগুলোকে লাভ বাইট বলে বেগম, লাভ বাইট, বুঝলে? ঈশা কিছু বলে না, কি বলবে, কে পারবে এর সাথে কথায়। মেহেরাজ ঈশাকে জিজ্ঞেস করে, মিসওয়াক দিয়ে অজু করেছো? ঈশা উত্তর দেয়, হ্যাঁ করেছি, কিন্তু তোমায় গালি দিয়ে অজু হয়তো আর নেই। মেহেরাজ চোখ তুলে ঈশার কপালে, ঠোঁটে, গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, তাহলে আগামীকাল তোমার লজ্জার মাগফিরাত হবে ইনশাআল্লাহ। ঈশা মেহেরাজের মাথায় আলতো থাপ্পড় মেরে বলে, চুপচাপ ঘুমিয়ে যা, নয়তো তোর আত্মার মাগফিরাতের ব্যবস্থা হয়ে যাবে। এহসানের হাত রক্তে ভেজা, তার আঙ্গুলগুলো খোঁজাখুঁজি করছে এরিকের ছিন্ন ভিন্ন দেহের গভীরে। পেটের ডান পাশে কেটে ফেলা হয়েছে, আর সেই ক্ষত চিহ্নের মধ্য দিয়ে সে হাত ঢুকিয়েছে, কিন্তু কি খুঁজছে তা সে নিজেও জানে না। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, উত্তেজনায় দৃষ্টি ঝাপসা। আঙ্গুলের ডগায় অনুভব করছে উষ্ণ নরম কিছু, হয়তো কলিজা নাকি ফুসফুস। প্রথমেই কি টেনে আনবে, অবশেষে সে হিংস্রতার সঙ্গে আঙ্গুল গেঁথে ধরে এরিকের কলিজা প্রচণ্ড শক্তিতে ছিঁড়ে আনে সেটি। চরম যন্ত্রণায় এরিকের গলা ফেটে চিৎকার বেরিয়ে আসে, তার শরীর কেঁপে ওঠে, তারপর ধীরে ধীরে নিথর হয়ে যায়।
নিস্তব্ধতা নেমে আসে চারপাশে। এহসান হাতের মুঠোয় ধরে থাকা রক্ত মাখা কলিজার দিকে তাকিয়ে থাকে, চোখে এক অদ্ভুত দৃষ্টি। এটা কি বিজয়ের অনুভূতি নাকি অনিশ্চয়তা? রক্তের খেলা, তালুকদার বাড়ির উঠোন জুড়ে রক্তের স্রোত, বৃষ্টি মিশে সেই রক্ত গড়িয়ে যাচ্ছে মাটির গহীনে। এহসানের শরীর রক্তে ভেজা, তার চোখে অদ্ভুত এক উন্মাদনা। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে বজ্রপাতের গর্জন শোনা যায়। তার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে মেহিনুর, আতঙ্কে তার ঠোঁট কেঁপে যাচ্ছে, চোখ বিস্ময়ে ছানা বড়া। সামনে পড়ে থাকা এরিকের লাশ, কিন্তু সেটা আর লাশ নেই, একটা বিধ্বস্ত দেহ মাত্র। 4 টুকরো হয়ে ছড়িয়ে আছে মাটিতে, কলিজা, ফুসফুস, লিভার সব ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে আছে কাদা মাটিতে। এহসান নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন সে কিছুই করেনি, যেন এরিকের দেহের এই পরিণতি এক স্বাভাবিক ঘটনা। কিন্তু বাস্তবতা আরো নির্মম। মেহিনুর জানে এরিক আগে গুলি করেছিল এহসানের বুকে, আর সেই বুক ছিল তার, শুধুই তার। এহসানের কাছে সেই ভালোবাসা ছিল এক পবিত্র আমানত, কিন্তু এরিকের বুলেট সেই আমানতকে কলঙ্কিত করেছে। এহসান ধীরে ধীরে মুখ তুলল, তার চোখ একবার এরিকের নিথর শরীরের দিকে, তারপর মেহিনুরের দিকে। ঠোঁটে এক তিক্ত হাসি টেনে বলল, দেখো প্রিয়তমা, যার জন্য তোমার আমানতের খেয়ানত হয়েছে তার রক্ত দিয়ে আমি গোসল করেছি। বলো, তুমি খুশি তো? মেহিনুর ফুপিয়ে কেঁদে উঠল, তার চোখ দিয়ে অঝোর ধারায় কান্না ঝরছে। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, না, আমি খুশি নই। আমি চাই না তুমি রক্তের খেলায় মগ্ন থাকো। এহসান ধীরে ধীরে মেহিনুরের দিকে এগিয়ে গেল, এক হাত বাড়িয়ে তার নরম গালের উপর বয়ে যাওয়া অশ্রু মুছে দিল। চোখে এক ধরনের অদ্ভুত শান্তি, যেন এই রক্তক্ষয়ী খেলা তার কাছে সত্যের প্রকাশ। রক্তের খেলা রক্ত দিয়ে খেলতে হয় প্রিয়তমা, ফয়সালা দিয়ে নয়। বৃষ্টি বেড়ে গেছে, বিদ্যুৎ চমকালো আকাশ জুড়ে, রক্ত স্নাত ভালোবাসা। অন্ধকার এক প্রতিশোধের গল্পের শেষ প্রান্তে দাঁড়িয়ে এহসান আর মেহিনুর, একটি অস্থির রাতের সাক্ষী হয়ে। মেহিনুর কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি এহসানের রক্তমাখা হাতে আর মাটিতে পড়ে থাকা এরিকের নিথর দেহের উপর আটকে আছে। এহসানের হাত তার দিকে বাড়িয়ে এলে মেহিনুর এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে ওঠে, সরুন, কাছে আসবেন না আপনি আমার। কিভাবে এত নিকৃষ্ট হতে পারেন আপনি? এহসান তার কথা শুনে ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফোটায়, তারপর এক ঝটকায় মেহিনুরকে নেয় নিজের বুকে। একদিকে মাথার উপর রহমতের বৃষ্টি, অন্যদিকে বুককে আঁকড়ে ধরা তার নিজের রহমত, তার আপন নারী। এহসান মেহিনুরের পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি কি তোমার কাছে আসব? আমি তো চলে এসেছি তোমার আত্মা রাগলে অবধি। মেহিনুর এহসানের বুকে মুখ লুকিয়ে ফেলে, শক্ত করে আঁকড়ে ধরে তার ভেজা পাঞ্জাবি, অঝরে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ তাই তো আমি আপনাকে ঘৃণা করতে পারি না। এত নিকৃষ্ট হওয়ার পরেও আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। একটু থেমে হঠাৎ দম বন্ধ হয়ে আসা কণ্ঠে ফিসফিস করে বলে, ইস, আমি যদি আজ আপনাকে না ভালোবাসতাম তাহলে চিৎকার করে বলতাম, কেন এত নিকৃষ্ট আপনি, কেন এত নিকৃষ্ট। কিন্তু আফসোস, আমি তা পারবো না, কারণ আপনি আমার অস্তিত্ব আর নিজের অস্তিত্বকে, নিজের আত্মাকে ঘৃণা করা যায় না। এই বলে মেহিনুর ফুপিয়ে কেঁদে ওঠে। এহসান চোখ বুঝে থাকে কিছুক্ষণ। এই নারীর প্রতিটি শব্দ যেন তার রক্তে মিশে যাচ্ছে, হৃদয়ে গভীর চিহ্ন এঁকে দিচ্ছে। বৃষ্টি আরো বেড়ে যায়, এরিকের লাশ থেকে বের হওয়া রক্ত ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে, শরীরের রং ফ্যাকাশে হয়ে আসছে। কে জানতো এত ভয়ঙ্কর মৃত্যুর অধিকারী সে হবে? এহসান মেহিনুরের কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ায়, তারপর নিঃশ্বাস ফেলে বলে, তুমি আমায় ঘৃণা করতে পারো প্রিয়তমা, তোমার ঘৃণারই যোগ্য আমি। মেহিনুর আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে বলে, না, আমি আপনাকে ঘৃণা করতে পারবো না, আমি আপনাকে ভালোবাসি। গলাটা শুকিয়ে আসে, ঢোক গিলে বলে, ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় না, ভালোবাসার মানুষকে শুধুই ভালোবাসা যায়। তাই আমি আপনাকে ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি আপনাকে। আপনি পাপিষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি, আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি, আপনি হিংস্র হলেও আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। এহসান মেহিনুরের এই স্বীকারোক্তি শুনে মুচকি হাসে,
এই নারী যে তাকে কত ভালোবাসে তা সে আজ আরও গভীরভাবে বুঝতে পারে। এক ঝটকায় সে মেহিনুরকে কোলে তুলে নেয়। চলো প্রিয়তমা, আজ পুকুর ঘাটে। মেহিনুর এহসানের বুকের সাথে লেপ্টে থাকে। সে শুধু এই বুকেই থাকতে চায়, শুধু এই পাপিষ্ঠ বুকেই। এহসান ধীরে ধীরে পুকুরে নেমে আসে। কোমর পানিতে এসে সে মেহিনুরকে নামিয়ে দেয়। বৃষ্টি মিশে যাচ্ছে ঠান্ডা পানিতে, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে তারা দুজন। এহসান মেহিনুরের ভেজা চুল সরিয়ে কানের পেছনে গুজে দেয়, ফিসফিসিয়ে বলে, তুমি এই চাঁদনি রাতের মতোই ভয়ঙ্কর আবেদনময়ী প্রিয়তমা। মন চায় বারবার তাকিয়ে থাকি তোমার পানে, খুঁটিয়ে দেখি তোমার উপচে পড়া সৌন্দর্যের মায়াবী চেহারা। মেহিনুর লজ্জায় চোখ নিচু করে নেয়। এহসান মৃদু হেসে বলে, তোমাকে আমি কলঙ্কে কলঙ্কিত করলাম, অথচ এই কলঙ্ককেই তুমি ভালোবেসে মরিয়ে দিলে। সত্যি নারীর মন ভয়ঙ্কর রকমের নরম হয়, যার জলজান্ত প্রমাণ তুমি প্রিয়তমা। এই বলে এহসান মেহিনুরের কপালে ঠোঁট ছোঁয়ায়। একবার, দুইবার, তিনবার মেহিনুর এহসানের কোমর শক্ত করে জড়িয়ে ধরে, যেন তার অস্তিত্বের সঙ্গে একাত্ম হয়ে যেতে চায়। এহসান মেহিনুরকে শক্ত করে ধরে নেয় নিজের সাথে, অতঃপর তিনবার পানির নিচে ডুবিয়ে দেয়। মেহিনুর নাকানি চুবানি খায়, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এহসান মুচকি হেসে তাকে আবার কোলে তুলে নেয়। ধীর পায়ে উঠে আসে পানি থেকে, সোজা ঘরের দিকে হাঁটতে শুরু করে। পথে যেতে যেতে হাসি মুখে বলে, ইস, আজ তোমার অনেক কষ্ট হয়ে যাবে, আবার গোসল করতে হবে। মেহিনুর লজ্জায় বলে, তোর বজ্জাত পুরুষ, সব সময় এমন কেন বলেন? এহসান মাথা নাড়িয়ে হেসে ওঠে। তার সামনে তার আপন বেগম। লজ্জায় রাঙা মুখ, ভিজে শরীর, হৃদয়ে বয়ে চলা ভালোবাসার এক সাগর। এটাই কি ভালোবাসা, নাকি ভালোবাসার নতুন এক সংজ্ঞা? কেটে গেছে একটি সপ্তাহ। এহসান এখন সুস্থ হওয়ার পরই এরিককে এভাবে মৃত্যু দেয় সে। মেহিনুর যে তার পাশে ছায়ার মতো ছিল, তাই আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। এদিকে মেহেরাজ সোফায় বসে ফাইল দেখছিল হাসপাতালে। তার ফোন এশার কাছে। এশাই চালায় ওর ফোন। এশা কি খুঁজছে ফোনের মধ্যে? মেহেরাজ এশাকে এমন শান্ত থাকতে দেখে এক পলক ওর দিকে তাকিয়ে মনে মনে বলে, জানি না আল্লাহর কোনো অশেষ দয়া ঢুকেছে এর মধ্যে, একটু শান্ত আছে। বেচারা শুকরিয়া আদায় করে। যেই না চোখ ফিরাবে তখনই ঠাস করে ওর ফোন এসে পড়ে পাশে। এতে হতভম্ব হয়ে মেহেরাজ একবার নিজের অসহায় ফোনের দিকে তাকাইতো, একবার নিজের শ্যামাবতীর দিকে, যে কিনার আগে ফুঁসছে। মেহেরাজ সেই অবাকের মধ্যে গৃহে থাকে। এর মধ্যে এশা সাপের মতো ফুঁসে এসে সেই ফোন হাতে তুলে নেয়। ভালো করে দেখে কিছু হয়েছে কিনা। না, কিছু হয়নি। এশা মেহেরাজের সামনে এসে ওর ফোন ধরে, যেখানে স্পষ্ট মিস রিয়া বলে একজন মেয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার। সে মেহেরাজকে নিজের একটি পিক পাঠিয়ে নিচে লিখেছে, স্যার আপনি ট্যুরে গেলেন না, আমরা গেলাম। মেয়েটার পরনে এক টাইট ফিট নীল রঙের টপস, যা শরীরের সাথে বেল্টের মতো লেগে রয়েছে, আর সাদা হাঁটু অবধি টাইট স্কার্ট। সারা শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। এশার ঘেন্না লাগছে। এশার আগে কেঁদে দেয়। মেহেরাজ বেশ বুঝতে পারে তার বেগম বেশ আঘাত পেয়েছে, কিন্তু সে এসবের কিছুই জানে না। একজন জুনিয়র ডাক্তার হিসেবে সেই মেয়েটি তার সাথে অ্যাড ছিল, কিন্তু এই মেয়ে এভাবে বাস দিবে বুঝতে পারেনি সে। মেহেরাজ বসা থেকে উঠে এশাকে কিছু বলতে যাবে, তার আগে এশা মেহেরাজের কলার চেপে ধরে। এশার নখ গিয়ে মেহেরাজের গলায়ও বিঁধে। মেহেরাজ তাও একটি টু শব্দও করে না। এশা কান্না ঝরিয়ে বলে, যেই না আমি তোকে স্বামী হিসেবে মানতে চাচ্ছি, সেই তুই শুরু করে দিলি বড় নারীর সাথে নষ্টামি। মেহেরাজ হতবাক হয়ে যায়। কি থেকে কি বলছে এই মেয়ে? মেহেরাজ ঠান্ডা মাথায় এশার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, দেখো আমার কথা বুঝো যান। এশা মেহেরাজকে ছেড়ে দিয়ে সোফায় বসতে বসতে কেঁদে উঠে বলে, হ্যাঁ বুঝছি, ভালো করেই তো বুঝছি, দেখতেই তো পারছি গায়ের চামড়া আর সুন্দরের প্রতি কত আকৃষ্ট তুমি। এত যদি অন্য নারীকে পছন্দ করো তাহলে তালাক দাও, তালাক দিয়ে নাটক করো অন্য নারীর সঙ্গে। মেহেরাজ এশার সামনে হাঁটু গেড়ে বসে। এশার দুই হাত নিজের মুঠোয় নিয়ে বলে, বিশ্বাস করো জান, ওই মেয়ের সাথে আমার কিচ্ছু নেই, শুধু ওই আমার সাথে অ্যাড আছে, এটাই। এশা নিজের হাত ওর থেকে ছাড়িয়ে নিয়ে অগ্নি দৃষ্টি দিয়ে ওর পানে তাকিয়ে বলে,
খবরদার মিথ্যা বলবি না, নয়তো গলার রক ছিঁড়ে নিব। তোর সাথে কিছু না হলে তোকে নিজের ছবি কি করে পাঠায়? শেখাস তুই আমায় উষ্টা খাবি, উষ্টা। মেহেরাজ এশার থেকে নিজের ফোন নিয়ে ওই মেয়েকে ফোন দিতে দিতে বলে, দাঁড়াও, আমি ফোন দিয়ে প্রমাণ করছি ওই খবিস নারীকে।